আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। সবাই সহজে পড়া শিখির সাথে আছো। আজকে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র সহপাঠ বইয়ের মধ্যে যে পাঠ্য হিসেবে একটি উপন্যাস এবং একটি নাটক দেওয়া আছে, সেখান থেকে উপন্যাসটি আলোচনা করব। উপন্যাসটি লিখেছেন শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ। 1971 সাল উপন্যাসটির নাম, সেটা আজকে আমরা পড়ব। তো উপন্যাসটি পড়ার শুরুতেই আমরা শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদের পরিচিতিটা জেনে নিব। শুরুতেই আমরা হুমায়ুন আহমেদের নামটা একটু ভালোভাবে দেখে নেই। লেখকের নাম নির্ভুল হতে হয়, নির্ভুলভাবে লিখতে হয়, ভুল হলে কিন্তু অনেক নাম্বার কাটা যায়। ওনার নামের বানানটা দেখো, হয় রুসুকার ময়কার মা অন্তস্থ দীঘুকার দন্ত ন, হুমায়ুন সরেয়া হ ময়কার মে দ, হুমায়ুন আহমেদ। এখানে হয়ের নিচে কিন্তু কোনো হসন্ত নেই। হুমায়ুন আহমেদ 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। 1948 জন্মগ্রহণ করেন। 47 দেশ বিভাগের পরের বছরই তিনি জন্মগ্রহণ করেন, নভেম্বরের 13 তারিখে। আচ্ছা, তার বাবা ফয়জার রহমান আহমেদ এবং মায়ের নাম আয়েশা ফয়েজ। 1965 সালে বগুড়া জিলা স্কুল থেকে, এখানে বগুড়া জিলা কিন্তু জেলা লিখলে ভুল হবে, জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং 1967 সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। 1965 সালে বগুড়া জিলা স্কুল থেকে মাধ্যমিক মানে এসএসসি এবং 1967 সালে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ করেন। এরপর 1970 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগ থেকে বিএসসি অনার্স এবং 1972 সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। দেখো, তিনি রসায়ন বিভাগের ছাত্র ছিলেন। যে রসায়নকে আমরা কি মনে করি, একেবারে রসহীন কাঠখোট্টা একটা বিষয়, যেখানে যে বিষয় পড়লে মানুষও রসহীন হয়ে যায়। কিন্তু হুমায়ুন আহমেদের কাজে কর্মে কি আমরা সেটা কখনো দেখেছি? না, সেটা কখনোই আমাদের দেখি নাই। বরঞ্চ তিনি আরও কি ছিলেন, অনেক বেশি। তার লেখা উপন্যাস, গল্প, নাটক দেখলে আমরা কি মনে করি, যে তার হাসির নাটকগুলো দেখলে মনে হয় যে হুমায়ুন আহমেদের মতো হাস্য উজ্জ্বল লোকই হয় না। নিশ্চয়ই তিনি বাংলা বিভাগের ছাত্র, তাই না? এমন মনে হয় না? এছাড়াও যুক্তরাষ্ট্রের নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি অর্জন করেন। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে 1983 সালে পোস্ট ডক্টরাল অর্জন করেন। তার কর্মজীবন শুরু হয়েছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। তিনি প্রথম কর্মজীবন শুরু করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। 1973 সালে মুক্তিযুদ্ধের পরে থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষকতা শুরু করেন। দেখো, রসায়ন বিভাগের ছাত্র, পরে কিন্তু তিনি বাংলায় আসেন নাই। আসছিলেন কি? আসেন নাই। পরে তিনি রসায়নেই তার কর্মজীবন শুরু করেন। কিন্তু সাহিত্য চর্চার জন্য তিনি 1996 সালে অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন। দেখো, 1973 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন। সাহিত্য লেখার জন্য তিনি এমন একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এমন একটি জায়গা থেকে, এমন একটি পদ থেকে তিনি সরে আসেন। আচ্ছা, তারপর দেখি তার সাহিত্য পরিচয় কী আছে। তিনি কথা সাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা হিসেবে বিপুল খ্যাতি অর্জন করেন। কথা সাহিত্যিক ও নাট্য নির্মাতা হিসেবে তার জনপ্রিয়তা কিংবদন্তি হয়ে আছে। তিনি প্রায় 2 শতাধিক গ্রন্থ রচনা করেন। 200-রও বেশি তার লেখা আছে। ছোট আকারের উপন্যাস বা নভেলায় মানে উপন্যাসী নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, অচিনপুর ফেরা, এই বসন্তে, প্রিয়তমেষু, যখন গিয়েছে ডুবে, পঞ্চমীর চাঁদ,
গৌরীপুর জংশন, চাঁদের আলোয় কয়েকজন যুবক, 1971 যে গল্পটি আজকে আমরা উপন্যাসটি পড়ব। অনিল বাগচির একদিন, আগুনের পরশমণি, আমার আছে জল, কৃষ্ণপক্ষ, জনম জনম, দৈরথ, নবনী, নি, শূন্য ইত্যাদি উল্লেখযোগ্য। কবি জোছনা ও জননীর গল্প, মধ্যাহ্ন, মাতাল হাওয়া, লীলাবতী, বাদশাহ নামদার প্রভৃতি তুলনামূলক বৃহৎ পটভূমিতেও রচিত উপন্যাস। এগুলো তার বড় বড় উপন্যাস। এছাড়া তিনি জনপ্রিয় চরিত্র হিমু, মিসির আলী ও শুভ্রকে কেন্দ্র করে অনেকগুলো কাহিনী রচনা করেছেন। লিখেছেন বেশ কিছু বৈজ্ঞানিক তথ্য, কল্পকাহিনী তথা সায়েন্স ফিকশন। তার চলচ্চিত্র কী ছিল দেখো, চলচ্চিত্র পরিচালনা: শঙ্খনীল কারাগার, শ্রাবণ মেঘের দিন, শ্যামল ছায়া, ঘেটুপুত্র কমলা, আগুনের পরশমণি প্রভৃতি। 21 পুরস্কার সহ অসংখ্য পুরস্কার তিনি লাভ করেন। কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে 2012 সালে 19 জুলাই তারিখে তিনি মৃত্যুবরণ করেন। 1971 হুমায়ুন আহমেদের উপন্যাসটি মুক্তিযুদ্ধ ভিত্তিক, মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত একটি উপন্যাস, যার কারণে নামকরণ করা হয়েছে 1971। 1971 উপন্যাসটি তো বড়, তাই আমরা এর মূল ভাবটি তোমাদের আজকে পড়ে বুঝিয়ে শোনাবো। যদি তোমরা প্রয়োজন মনে করো কমেন্টে করো, তাহলে আমি এর ভিতরটা পড়ব। আচ্ছা, মূল বক্তব্যটা উপন্যাসের দেখি আমরা। বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রাম নীলগঞ্জ, এই যে গ্রামটিকে কেন্দ্র করে গল্পটি লিখেছেন দেখো, তার নাম হচ্ছে নীলগঞ্জ। গ্রামের শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর, গ্রামের শিক্ষা ব্যবস্থা একেবারেই ভালো না। এই গ্রামের মানুষের জীবন স্বাভাবিকভাবেই চলছিল, সবাই স্বাভাবিকভাবেই তাদের জীবনযাত্রা নিয়ে ব্যস্ত ছিল, যে যার মতো। তবে হঠাৎ 1971 সালের 1 মে গ্রামটিতে প্রবেশ করে একদল পাকিস্তানি মিলিটারি। 1971 সালের 1 মে হঠাৎ গ্রামে পাকিস্তানি মিলিটারির প্রবেশ ঘটে। কোন গ্রামে? নীলগঞ্জ গ্রামে। তাদের আগমনে গ্রামের স্বাভাবিক জীবনের ছন্দপতন ঘটে। ওই মিলিটারিদের আগমনে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। অন্ধকারে তারা টর্চ জেলে গ্রামে প্রবেশ করে, অন্ধকারে, রাতের অন্ধকারে তারা গ্রামে প্রবেশ করে। তারা স্কুল ঘরে অবস্থান নেয়, এসে কি করে, সব সময় সচরাচর যা করতো, তারা স্কুলে এসে মিলিটারিরা অবস্থান নেয়। এই দলের নেতৃত্বে আছেন মেজর এজাজ। এই দলের মিলিটারি দলটার নেতৃত্ব দিয়ে এসেছিল একজন মেজর, তার নাম এজাজ। এই এজাজই কিন্তু এখানে খলনায়ক হিসেবে তিনি কেন্দ্রীয় চরিত্র। নীলগঞ্জে লুকিয়ে আছে একদল মুক্তি বাহিনী, এমনকি তাদের সাথে 2 জন অপহৃত পাকিস্তানি সেনা সদস্যরাও আছে। বলছে এই মিলিটারিদের কাছে খবর আছে যে এই নীলগঞ্জে একদল মুক্তি বাহিনী লুকিয়ে আছে জাংলার মধ্যে। গ্রামের একটা জাংলা আছে, একটা জঙ্গল বনের মতো, সেখানে কি লোকজন খুব একটা যাওয়া আসা নাই। সেখানে তাদের কাছে খবর আছে যে মুক্তিবাহিনীরা সেখানে লুকিয়ে আছে, এবং মুক্তিবাহিনীরা কি করেছে, তাদের 2 জন সেনা সদস্যকে ধরে নিয়ে আসছে, অপহরণ করে নিয়ে আসছে। এই তথ্যের ভিত্তিতেই তারা নীলগঞ্জে ঢোকে। আচ্ছা, এই তথ্যের ভিত্তিতে পাকিস্তানি মিলিটারি গ্রামটি দখলে নেয়। তাদের উদ্দেশ্য অপহৃত সেনা সদস্যের উদ্ধার করা এবং মুক্তিবাহিনীর লোকদের হত্যা করা। অপহৃত 2 সেনা সদস্যের একজন মেজর এজাজের বন্ধু, মেজর বখতিয়ার, বলছে অপহরণ করে যারা মুক্তিযোদ্ধারা নিয়ে আসছে, তাদের মধ্যে একজন হচ্ছে এই যে মেজর এজাজ, যে তার ঘনিষ্ঠ বন্ধু মেজর, সেও মেজর বখতিয়ার। তাদের উদ্ধার করতে মুক্তিযোদ্ধাদের অবস্থান জানা জরুরি। বলছে ওই 2 জনকে উদ্ধার করার জন্য মুক্তিযোদ্ধাদের অবস্থান জানা তাদের খুবই জরুরি। তাই মেজর এজাজ গ্রামের 2 অস্থায়ী বাসিন্দা ইমাম সাহেব এবং আজিজ মাস্টারকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে
এবং বন্দি করে রাখে। ওই যে দুইজনকে যে তারা ছাড়াতে আসছে, ওই দুইজনকে ছাড়ানো তাদের খুব জরুরি, এজন্য অস্থায়ী বাসিন্দা বলা হয়েছে ইমাম সাহেব এবং আজিজ মাস্টারকে। কারণ এরা তো মসজিদের ইমাম আর স্কুলের মাস্টার অন্য জায়গা, অন্য গ্রাম থেকে, অন্য এলাকা থেকে এরা কি নিয়োগপ্রাপ্ত হয়ে আসছেন, তারা বাইরের লোক। তাদের দুইজনের কেউই মেজর এজাজকে তথ্য দিতে পারে না। বলছে তাদের দুইজনের একজনও কোনো ভালো খবর মেজরকে দিতে পারেনি, কারণ মুক্তিযোদ্ধাদের সম্পর্কে কোনো তথ্যই তাদের জানা নাই। তারা তো গ্রামের বাইরের লোক, তারা কিভাবে জানবে? একজন মসজিদে পড়ায় আর একজন স্কুলে পড়ায়, তো তাদের কি এটা জানা থাকার কথা? ফলে মেজর এজাজ নির্মমভাবে তাদের নির্যাতন করে, স্কুল ঘরে তাদের বন্দি করে রাখে। বন্দি অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়েন মসজিদের ইমাম সাহেব। বলছেন তাদেরকে কি করে বন্দি করে রাখে স্কুল ঘরে, এবং এই অবস্থায় তারা কি ওই যে মেজর এজাজ এবং মাস্টার আজিজ মাস্টার যখন মুক্তিযোদ্ধাদের চিনে না বলে, তারা এখানে আছে কিনা সেটা জানে না বলে স্বীকারোক্তি করে, তখন তাদেরকে কি করে ওই মনা নামে একজনকে এবং মনার ভাইকে নদীতে আধা ডুবন্ত অবস্থায় গুলি করে মারে। সে দৃশ্য দেখায়। সেই দৃশ্য দেখানোর পর থেকে মসজিদের ইমাম সাহেব ওই যে মানসিকভাবে অসুস্থ হয়ে ভেঙে পড়েন। এটা দেখায় কেন? তার ক্ষমতা জাহির করার জন্য, মেজর এজাজের ক্ষমতা। উপন্যাসটিতে দেখা যায় গ্রামবাসীর প্রথম পর্যায়ের ধারণা ছিল মুসলিম হলে পাকিস্তানিরা কোনো ক্ষতি করে না, কিন্তু তাদের এই ধারণা যে ভুল তা মসজিদের ইমাম সাহেব, সফদরুল্লাহর স্ত্রী শালিকা, আজিজ মাস্টার প্রমুখের পরিণতি লক্ষ্য করলে দেখা যায়। গ্রামবাসীরা মনে করতো যে পাকিস্তানিরা তো মুসলমান, তারা মুসলমানদের কিছু বলবে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই যে সফদরউদ্দিনের স্ত্রী শালিকা, তারপর ইমাম মসজিদের ইমাম সাহেব, আজিজ মাস্টারের যে উপর যে তারা কি নিদারুণ নির্যাতন চালিয়েছে, আর ওইদিকে মনাকে তারা হত্যা করলো। তারপর গ্রামে আরও অনেক কিছু করে তারা ঘুরে বেরিয়েছে, সেগুলো করেছে। এগুলোর আলোচনা করলেই কিন্তু দেখা যায় যে আসলেই কি তারা মুসলমানদের উপর দয়াশীল কিনা, মোটেই না। উপন্যাসের পাকিস্তানি মিলিটারির মেজর এজাজ বাঙালি মুসলমানকে প্রকৃত মুসলমান হিসেবে স্বীকৃতি দিতে চান না। তিনি বাঙালিরা যে মুসলমান এটা তিনি মানতেই চান না। তার প্রবল বাঙালি জাতি বিদ্বেষী মনোভাব, তার ভিতরে প্রভাব ছিল, একেবারে জাতি বিদ্বেষী একটা মনোভাব, বাঙালিদের প্রতি একটা বিদ্বেষী মনোভাব ছিল। পাকিস্তানিরা নীলগঞ্জ গ্রামে তাদের প্রভাব বজায় রাখতে নির্মম হত্যাকাণ্ড চালায়, যেখানে সেখানে নির্বিচারে গুলি চালায়। ফলে গ্রামীণ জনজীবন হয়ে পড়ে কোণঠাসা অবরুদ্ধ। যেখানে সেখানে তারা গুলি করতে শুরু করে, যেভাবে সেভাবে তারা মানুষকে ধরে নিয়ে আসে নিজেদের ক্ষমতার জাহিরের জন্য। ফলে কি গ্রামের জনজীবন কোণঠাসা হয়ে যায়। উপন্যাসের রহস্যময় চরিত্র রফিক মেজর এজাজের সহযোগীর ভূমিকা পালন করলেও প্রকৃতপক্ষে তিনি ছিলেন মুক্তিযোদ্ধাদের পক্ষের শক্তি। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র সেটা হচ্ছে রফিকের চরিত্র। রফিক এখানে কি ছিল? রফিক ছিল মেজর এজাজের ওই যে মেজর এজাজ যে উর্দুতে কথা বলতো না, পাকিস্তানি ছিল, তার কথাকে সে বাঙালির কথা বুঝতো না। সে তার কথাকে ওই বাঙালিদের কথাকে তার বোধগম্য করিয়ে দিত এবং তাকে দেখিয়ে শুনিয়ে আর কি কোথায় কোন জায়গায় যেতে হবে, এই করতে হবে, ওরা তো আর পথ চিনে না, সেই কাজ করতো। মোট কথা সে কী ছিল? মেজর এজাজের সহযোগী হিসেবে সে কাজ করেছে মুক্তিযুদ্ধের বিপক্ষে। আমরা প্রথম এই দেখি তার রফিকের মধ্যে, কিন্তু রফিক কিন্তু বাঙালি ছিল। পরবর্তীতে আমরা কি দেখি? এই রফিক শুধু বাঙালিই নয়, তিনি মনে প্রাণে বাঙালি এবং মুক্তিযোদ্ধাদের
প্রতীক হিসেবে মুক্তিযোদ্ধাদের পক্ষ হয়ে তিনি যে সোচ্চার আন্দোলন করে গেছে, তিনি যে ভূমিকা পালন করে গেছে, সেটাই কিন্তু পরবর্তীতে কী করেছে, বাঙালিদের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে, মুক্তিযুদ্ধে বাঙালিদের অংশগ্রহণ করতে, এই যে মেজর এজাজের মতো যে যারা আছে, এই যে কমান্ডোর বাহিনী যারা আছে, রাজাকার বাহিনী, এখানে অনেক রাজাকার বাহিনীর কথা উল্লেখ আছে, এদের বিরুদ্ধে বাঙালিকে সোচ্চার হওয়ার যে মায়া মন্ত্র দিয়েছিল, সেটা কিন্তু আমরা এই রফিকের চরিত্র থেকেই পাই। মেজর এজাজকে গ্রামের মানুষদের নির্যাতন করার ব্যাপারে তিনি নিরুৎসাহিত করেছেন। এই যে গ্রামের মানুষদের আর কি যেভাবে সেভাবে নির্যাতন করার জন্য কিন্তু মেজর এজাজকে তিনি একেবারে উৎসাহ দেননি। তারপর কৈবর্ত পাড়ায় মুক্তিযোদ্ধা খোঁজার জন্য তল্লাশি করতেও তিনি নিরুৎসাহিত করেছেন। এটা তো নীলগঞ্জের কথা, পাশেই কৈবর্ত পাড়া আছে, সেখানেই কিন্তু মূলত মুক্তিযোদ্ধাদের যে জঙ্গলার মধ্যে লুকিয়েছিল বলা হয়েছে, সেখানে ওই কৈবর্ত পাড়ায়ও মুক্তিযোদ্ধারা ছিল। তাদের যখন মেজর এজাজ খুঁজতে যাবে, ওই যে বৃষ্টির ঘনঘোর বৃষ্টি রাতের বেলায় মেজর এজাজ যখন বলে যে ওই কৈবর্ত পাড়ায় লোক পাঠাবে খুঁজতে, তখন কিন্তু এই রফিকই তাকে নিরুৎসাহিত করেন। এমনকি মূর্তির পিছনে লুকিয়ে থাকা বলাইয়ের সন্ধান জানলেও মেজর এজাজকে তিনি তা বুঝতে দেননি। মূর্তির পিছনে বলাই যে লুকিয়েছিল, সেখানে কিন্তু মেজর এজাজ কিন্তু একবার বুঝে ফেলছিলেন প্রায়, কিন্তু বৃষ্টির প্রচণ্ড, তার জন্য সে যখন বাইরে চলে আসে মূর্তির ঘর থেকে, মন্দির থেকে, তখন তিনি বৃষ্টির আমেজে, বৃষ্টির আবহাওয়ায় তিনি ওই কথা ভুলে যান। এবং রফিক কিন্তু খেয়াল করেছিল, লক্ষ্য করেছিল, বুঝতে পেরেছিল যে বলাই ওখানে লুকিয়ে আছে, তা কিন্তু মেজর এজাজকে আর বুঝতে দেয়নি। এটাও তার কি দেশপ্রেমেরই একটা উদাহরণ। যদিও উপন্যাসের শেষ দিকে মেজর এজাজের কর্মকাণ্ডের বিরোধিতা করায় রফিকের উপর মেজরের সন্দেহ হয় এবং তিনি যে মুক্তিযোদ্ধাদের বাঁচাতে অবদান রেখেছেন তা মেজর এজাজ বুঝে ফেলে, ফলে রফিককে প্রাণ দিতে হয়। বলছে এই যে রফিক যে নানানভাবে মুক্তিযোদ্ধাদের, ওই যে আজিজ মাস্টারের বেলায়, ইমাম সাহেবের বেলায়, সবার ক্ষেত্রে, সব ক্ষেত্রেই রফিক যেন নিজেই একজন মুক্তিযোদ্ধা। তিনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে মুক্তিযোদ্ধাদের বাঁচাতেই তিনি সবসময় চেষ্টা করেছেন। এটা মেজর এজাজ যখন বুঝে যায় এবং কি করে, এর জন্য মেজর এজাজের হাতে রফিককে প্রাণ দিতে হয়। আমি যখন উপন্যাসটা পড়ি তখন কিন্তু আমার মনে হয়েছিল যে আসলে এই আমার আর কি পড়তে পড়তে আমার মনে হচ্ছিল যে রফিকই হয়তো মেজর এজাজকে মেরে ফেলতে পারে, কিন্তু ঘটনা সেই দিকে লেখক গড়ার নাই, রফিককেই শেষ পর্যন্ত প্রাণ দিতে হয়েছে। এবং এই যে রফিকের প্রাণ দেয়া, এই প্রাণ দেয়া কিন্তু বাঙালিকে অনেকটাই অনুপ্রাণিত করেছে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। উপন্যাসটিতে মূলত নীলগঞ্জের অবরুদ্ধ জীবন বাস্তবতা ফুটে উঠেছে। অবরুদ্ধ কেন? এই যে এরা তো অবরুদ্ধ করে ফেলছে না, গ্রামটাকে পুরো চারদিক থেকে ঘিরে ফেলছে, জনজীবন ব্যাহত হয়েছে, সাধারণ জনজীবন যেভাবে চলে সেভাবে চলছিল না, এই জন্য অবরুদ্ধ। যা মুক্তিযুদ্ধ চলাকালীন সাধারণ জনজীবনের বাস্তব চিত্রের রূপায়ণ। ওই মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কিন্তু এরকম চিত্রই ছিল। নীলগঞ্জ যেন পুরো বাংলাদেশের চিত্র, এখানে নীলগঞ্জটা যেন পুরো বাংলাদেশের চিত্র নীলগঞ্জের মধ্য দিয়ে লেখক ফুটিয়ে তুলেছেন। উপন্যাসটিতে যে যুদ্ধ প্রস্ফুটিত হয়েছে তা মূলত একপাক্ষিক আরোপণমূলক যুদ্ধ। বলছে এই যে যুদ্ধটার কথা এখানে বলা হয়েছে, এই যুদ্ধটা মূলত কি এক পক্ষ থেকেই হচ্ছে না, এখানে মিলিটারিরাই তাদের অত্যাচার চালাচ্ছে, তাদের হরদম মহরম যা কিছু করার সব করছে, কিন্তু এখানে কি অন্য আরেক পক্ষ মুক্তিযোদ্ধাদের কোনো কাজ আমরা এখানে দেখি না, এই জন্য একপাক্ষিক। এখানে মুক্তিযোদ্ধারা যদি আবার তাদের অপারেশন চালাতো, এই মেজরদের এই মিলিটারিদের যদি আক্রমণ করতো, তাহলে এটা দ্বিপাক্ষিক হয়ে উঠতো। হয়তো উপন্যাসের শেষে সেটা হয়েও উঠেছিল, না হয়ে উঠলে আমরা কিভাবে বাংলাদেশ স্বাধীন করলাম।
পাকিস্তানিরা এই যুদ্ধ বাঙালিদের উপর চাপিয়ে দিয়েছিল। এই যে পাকিস্তানিরা এই যুদ্ধ তারা একপক্ষভাবে যুদ্ধটা চাপিয়ে দিয়েছিল, আর নীলগঞ্জবাসী কী করেছিল, লুকিয়ে পড়েছিল না, তারা তো যুদ্ধে অংশগ্রহণ করে নাই। নীলগঞ্জবাসীরা নিরস্ত্র মানুষ, তাদের কাছে অস্ত্র নাই, গোলা বারুদ নাই, যুদ্ধের কোনো মনোভাবও তাদের ছিল না। তারা পাকিস্তানিদের ভয়ে শুরু থেকেই ছিল আতঙ্কিত। তারা পাকিস্তানিদের ভয়ে শুরু থেকেই আতঙ্ক বোধ করছিল, যেখানে তাদের কি ছিল, কোনো কিছুই ছিল না, তাদের অস্ত্রশস্ত্র নাই, তাদের কিচ্ছু নাই, তারা সব কিছুকেই ভয়ে ভয়ে ছিল। আচ্ছা, এখানে এই উপন্যাসটিতে কিছু গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে যেগুলো আমরা আলোচনা করব। চরিত্রগুলো হচ্ছে মেজর এজাজ, রফিক, আজিজ মাস্টার, ইমাম সাহেব, জয়নাল মিয়া। এই চরিত্রগুলো আমরা একটু আলোচনা করে দেখি। আমরা এবার কিছু গুরুত্বপূর্ণ চরিত্র বিশ্লেষণ করব। চরিত্রগুলো প্রথমেও আছে মেজর এজাজ। এ উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র মেজর এজাজ। চরিত্রটির মাধ্যমে ঔপন্যাসিক পাকিস্তানি মিলিটারিদের নির্মম ও জঘন্যতম রূপটি ফুটিয়ে তুলেছেন। মুক্তিযুদ্ধে নির্যাতন ও নিপীড়নকারী এই চরিত্রটি ঔপন্যাসিক অত্যন্ত কাছ থেকে দেখিয়েছেন। ভোর রাতে সে পাকিস্তানি সেনাবাহিনী নিয়ে নীলগঞ্জ গ্রামে প্রবেশ করে গ্রামের ইমাম সাহেব এবং আজিজ মাস্টারকে বন্দি করে জবাবদিহিতার নামে নির্যাতন শুরু করে। পর্যায়ক্রমে তার নেতৃত্বে পাকিস্তানি সেনারা গ্রামে হত্যাকাণ্ড, বর্বর এবং পাশবিক কর্মকাণ্ড চালায়। এজাজের মধ্যে প্রবল জাতিগত বিদ্বেষ লক্ষ্য করা যায়, যা ধর্মীয় বিধিবিধানকে স্পর্শ করে না। এজাজের কাছে এ অঞ্চলের মানুষ মুসলমান হিসেবে স্বীকৃতি পায়নি। তিনি হিন্দু মুসলমান সকলকে বাঙালি হিসেবে দেখেছেন আর চালিয়েছেন পাশবিক নির্যাতন। এজাজের মাঝে বন্ধু মেজর বখতিয়ারকে খুঁজে বের করার প্রয়াস দেখা গেছে। নীলগঞ্জবাসীদের নির্যাতনের যে ব্যাপক হত্যাকাণ্ড, তারপর আগুন ধরানো, এগুলো তিনি করেছেন। নীলগঞ্জবাসীর মনে এক ধরনের ভয় আতঙ্ক তৈরি করার জন্য এই মেজর এজাজকে ঔপন্যাসিক, যিনি উপন্যাস লিখেন তিনি ঔপন্যাসিক, তিনি কিভাবে দেখিয়েছেন যে তিনি তার পক্ষে, তিনি তার কাছে কি ছিল, যথেষ্ট ছিল, তিনি তার কাজে, তিনি মুসলমান বাঙালিকে মুসলমানই মনে করেন নাই, তাদেরকে কি করেছেন, তাদেরকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, তাদেরকে সেরকম মুসলমান বলে কোনো খাতিরই দেখার নাই, বরঞ্চ অমানবিক নির্যাতন করেছেন আজিজ মাস্টার, ইমাম সাহেবের উপর, আর গ্রামের সাধারণ মানুষের উপর। এভাবে আমরা দেখি যে মেজর এজাজ একটি খলনায়ক হিসেবে এখানে সুপ্রতিষ্ঠিত হয়েছে। তারপর আছে তোমার রফিক চরিত্রটি, দ্বিতীয়তে রফিক চরিত্র। এখানে আমরা কি দেখি, উপন্যাসের সব থেকে রহস্যময় চরিত্র হচ্ছে রফিক চরিত্র। এই রফিক কোনো অঞ্চলের মানুষ, নীলগঞ্জবাসী কিন্তু তা জানে না, রফিক কিন্তু তা প্রকাশ করেনি। মেজর আজিজ কিন্তু কথায় কথায় তিনি তার পরিচয় একবার বলেছিলেন, কিন্তু রফিককে জিজ্ঞেস করার পরও রফিক তার পরিচয় বলে নাই। পাকিস্তানি মেজর এজাজের সহযোগী হয়ে গ্রামে প্রবেশ করলেও তিনি ছিলেন মূলত একজন দেশপ্রেমিক এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। চরিত্রটি দ্বিমুখী হলেও তার অন্তর্নিহিত প্রেরণা ছিল মুক্তিযুদ্ধ। তার চাকরির খাতিরে সে মেজর এজাজের সাথে এসেছে,
তার চরিত্রটা দ্বিমুখী চরিত্র ছিল। সে একদিকে মুক্তিযুদ্ধেদের কি করত, সহযোগিতা করত, তাদের আত্মগোপনে সাহায্য করত, অপরদিকে মেজর এজাজের সাথেও থাকতো। এই যে দ্বিমুখী চরিত্র হলেও শেষ পর্যন্ত আমরা কি দেখি, তিনি ছিলেন একজন প্রকৃতি মুক্তিযুদ্ধ এবং যোদ্ধা এবং দেশপ্রেমিক। মেজর এজাজের সহযোগী হয়ে থাকাটা তার ছিল বাইরের আচরণ, চাকরি, নেহাতি চাকরির খাতির। পাকিস্তানিদের পথ দেখিয়ে গ্রামে নিয়ে এলেও তিনি কৈবর্ত পাড়ায় যেখানে মুক্তিযোদ্ধারা লুকিয়েছিল তাদের তল্লাশি চালানো থেকে কি মেজর এজাজকে নিবৃত্ত করেছেন। যখন এই যে ঝড়ের রাত্রে, ঝড়ের সময় মেজর, ঝড় তো হঠাৎ হয়, রাত্রিতে সন্ধ্যার পর মেজর এজাজকে নিয়ে রফিক কি গ্রাম দেখতে বের হয়। সেই সময় মীর আলীর বাড়ির কাছ দিয়ে তারা হেঁটে যায়। মীর আলীকে মেজর এজাজ সালাম দেয়। কেন সালাম দিয়েছিল? সালাম দিয়েছিল যে মেজর এজাজ বলে যে তার বাবা এরকম অন্ধ, গেটের কাছে, দরজার কাছে বসে থাকেন, এই জন্য সে শ্রদ্ধা ভরে তাকে সালাম দিয়েছিল বাবাকে মনে করে। তখন কিন্তু ওই রফিক মেজর এজাজকে নানান দিকে ঘুরিয়ে ফিরিয়ে নানান দিকে নিয়ে যায় এবং কি করে, মেজর এজাজকে যখন ওই মন্দিরের সামনে যখন সে ঝড় বৃষ্টি শুরু হয়, বলাইয়ের সন্ধানও কিন্তু রফিক জেনে যায়, কিন্তু মেজর এজাজকে সে বলে না। আর ওই যে পাগলটা যখন ছুটে আসছিল জংলার মধ্যে, তখন কিন্তু মেজর বলেছিল যে ওই কৈবর্ত পাড়ায় তল্লাশি করতে, রফিক কিন্তু সেটা দেয়নি। এভাবে মেজর এজাজ সহযোগী হয়ে থাকাটা ছিল তার বহির আবরণ, আমরা বলতে পারি। পাকিস্তানিদের পথ দেখিয়ে গ্রামে নিয়ে এলেও তিনি কৌশলে বলাই, তারপর পাগল নিজামকে রক্ষা করেছেন। মাস্টার আজিজের সম্ভ্রমহানির বিষয়ে বিরোধিতা করেছেন। মেজর এজাজের কর্মকাণ্ডের বিরোধিতা একমাত্র তিনিই করেছেন এই উপন্যাসে আমরা দেখি। রফিক মুক্তিযুদ্ধের সব থেকে ঝুঁকিপূর্ণ কাজে অবদান রেখেছেন। শত্রু শিবিরের ভিতর থেকে তিনি শত্রুকে দুর্বল করে দিয়েছেন। শত্রুকে ভুল নির্দেশনা দিয়ে কৈবর্ত পাড়ায় লুকিয়ে থাকা মুক্তিযোদ্ধাদের তিনি রক্ষা করেছেন এবং শেষ পর্যন্ত হাসতে হাসতে দেশের জন্য, দেশের মানুষের জন্য, মুক্তিযুদ্ধের জন্য নিজের প্রাণ বিলিয়ে দিয়েছেন। কাজেই আমরা রফিককে কি বলতে পারি? একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তারপর আছে আজিজ মাস্টার। আজিজ মাস্টার নীলগঞ্জের বাসিন্দা না, কিন্তু পাকিস্তানি বাহিনীর কাছে গুরুত্ব বহন করে আজিজ মাস্টার। পাকিস্তানি বাহিনী নীলগঞ্জ স্কুল দখল করে তাকে ডেকে পাঠায়। শিক্ষক হওয়ায় স্থানীয়দের মধ্যে তিনি মান্যজন হিসেবেই বিবেচিত ছিল। তার মধ্যে রয়েছে এক কবিসত্তা, কিশোরী একটি মেয়ের প্রতি তার অনুরাগ প্রকাশ পায়। তার কাছে রেডিও থাকা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রোগ্রাম শোনা, পাকিস্তানের রাজনীতি সম্পর্কে ধারণা থাকা প্রভৃতি তাকে মিলিটারিদের সন্দেহের আওতায় নিয়ে আসে। পাকিস্তানি বাহিনী তার সাথে মুক্তি বাহিনীর সম্পৃক্ততা সম্ভাবনা করে তার উপর বর্বর নির্যাতন চালায়। উপন্যাসের পরিণতির দিকে মানসিক নির্যাতন, লাঞ্ছনা এবং অপমানের হাত থেকে তিনি মৃত্যুকেই শ্রেয় বলে মনে করেন এবং তিনিও যুদ্ধে নিজের জীবনকে আত্মাহুতি দেন। তারপর আছে তোমার ইমাম সাহেবের চরিত্র। ইমাম সাহেব উপন্যাসে ইমাম সাহেবকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ মনে হলেও গ্রামের ইমাম হিসেবে তার গুরুত্ব পাকিস্তানি বাহিনী উপলব্ধি করতে পারে। আচ্ছা, এই তিনটা পড়েছি আমরা। গ্রামে মিলিটারির প্রবেশ তিনি প্রথম প্রত্যক্ষ করেন। মিলিটারিরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়ে যে নির্যাতন চালায় তাতে ইমাম সাহেব তার সম্মান
ও সামাজিক অবস্থান গভীরভাবে ক্ষুণ্ণ হয়। ইমাম সাহেব নীলগঞ্জের অস্থায়ী বাসিন্দা। জাংলায় মুক্তিবাহিনীর অবস্থান সম্পর্কে তিনি কিছুই জানতো না, আর না জানার ফলে তিনি ওই মিলিটারির বাহিনীদের আর কি মেজর এজাজকে কিন্তু কিছুই কোনো ভালো মন্দ খবরও দিতে পারে নাই। অত্যাচারের মুখোমুখি হতে হয়েছে তাকে এই খবর না দেওয়ার কারণে। শারীরিক ও মানসিকভাবে তিনি বিপর্যয়ের মুখে পড়েছিলেন। শেষ পর্যন্ত যখন জয়নাল মিয়াকে ধরে আনা হয় বাড়ি থেকে, তখন জয়নাল মিয়ার স্বীকারোক্তি থেকে যে না আজিজ মাস্টার এবং ইমাম সাহেব মুক্তিযোদ্ধাদের সম্বন্ধে কিছুই জানে না, তখন কিন্তু তাদের কি করা হয়, ছেড়ে দেওয়া হয়। কাকে ছেড়ে দেওয়া হয়? ইমাম সাহেবকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তার আগেই তো আজিজ মাস্টারকে তারা নির্মমভাবে হত্যা করেছিল। এই যে মানসিকভাবে বিপর্যয়ের পর জয়নাল মিয়ার স্বীকারোক্তির পরে ইমাম সাহেব ওখান থেকে মুক্তি পায় এবং কি করে পরবর্তীতে হয়তো দেশের জন্য তিনি যুদ্ধ করেছেন, সেটা তো আর আমাদের জানা হয়নি। তারপর আছে জয়নাল মিয়ার চরিত্র। জয়নাল মিয়া নীলগঞ্জের একজন প্রভাবশালী ব্যক্তি। বুদ্ধিবৃত্তিকভাবে দুর্বল হলেও অর্থ সম্পদের জন্য গ্রামবাসী তাকে মান্য করে। মানে সে অতটা লেখাপড়া জানে না, তারপর জ্ঞান বুদ্ধিরও হালকা, কিন্তু তার অর্থবিত্ত থাকায় গ্রামবাসীরা তাকে মান্য করে। তার বাড়িতে আশ্রয় পায় ইমাম সাহেব ও আজিজ মাস্টার। তার বাড়িতেই আজিজ মাস্টার এবং ইমাম সাহেব খাওয়া দাওয়া করত। গ্রামে মিলিটারি প্রবেশ করলে গ্রামের বাসিন্দারা তাকে ঘিরেই পরবর্তী করণীয় ঠিক করতে চায়। পাকিস্তানি সৈন্যরা তাকেও জিজ্ঞাসাবাদের জন্য যখন নিয়ে আসে, তার মেয়ে সম্পর্কে মিলিটারির কৌতূহল এবং ইমাম সাহেব ও আজিজ মাস্টারের উপর নির্যাতনের বিভীষিকা তাকে কৈবর্ত পাড়ায় আশ্রয় নেওয়া মুক্তিবাহিনীর সম্পর্কে তথ্য প্রদান করতে বাধ্য করে। সে বলেছিল যে হ্যাঁ সে জানে ওইখানে প্রায় 100 জন মুক্তিযোদ্ধা লুকিয়ে আছে। 3 দিন ধরে তাদের 3 বেলা খাওয়ানো গ্রাম থেকে দেওয়া হচ্ছে এবং তারই স্বীকারোক্তিতে কিন্তু ইমাম সাহেব মুক্তি পায়। তিনি কিন্তু স্বীকার করেন যে ইমাম সাহেব ও আজিজ মাস্টার এরা কি গ্রামের লোকরা, এরা বহিরাগত, এরা এইসব বিষয়ে কিছুই জানে না। তারপর আসো তোমার মীর আলী। এখানে একটা প্রথম যে উপন্যাসের পাতা খুলে আমরা মীর আলীর দর্শন পাই, তার চরিত্রটা একটু দেখি। এই চরিত্রগুলো যদি তোমরা জেনে রাখো অনেক প্রশ্নের উত্তর করতে পারবে। অন্ধ মীর আলী বার্ধক্যজনিত কারণে এবং চোখে কম দেখে বয়স হয়ে গেছে। গ্রামে মিলিটারিদের যে ভয়, মিলিটারি ঢুকেছে সেই ভয়ে সবাই জড়সড় হয়ে গেলেও অন্ধ মীর আলী কি করেছিল, তার ক্ষুধা ও ব্যক্তিগত অসহায়তাকে কিন্তু ফুটিয়ে তুলেছে উপন্যাসের পাতায়। যেখানে মানুষের জীবন বিপন্ন, কিন্তু সেখানে মীর আলীর ক্ষুধা সকল কিছুকে ছাপিয়ে উপচুতে উঠে এসেছিল। কিছুই দেখতে পায় না মীর আলীর। কৈবর্ত পাড়ায় আগুন অনুভব করতে পারার মধ্য দিয়ে ঔপন্যাসিক মুক্তিযুদ্ধকে বিশেষত্ব দিয়েছেন। এই মীর আলী চোখে দেখতে পারে না, কিন্তু কৈবর্ত পাড়ায় যখন আগুন দিয়েছে সেই আগুনের যে লেলিহান শিখা, সেই আগুনের যে কুণ্ডলী, সেগুলো কিন্তু কি করেছে মীর আলী অনুধাবন করতে পেরেছে ঠিকই, এবং তার মধ্য দিয়েই ঔপন্যাসিক কি করেছে, উপন্যাসের যুদ্ধের ভয়াবহতা, মুক্তিযুদ্ধকে বিশেষভাবে আলোড়িত করে তুলেছেন। এবার আসো বদিউজ্জামানের
চরিত্রটা একটু আলোচনা করি। বদিউজ্জামান কে ছিলেন? মীর আলীর সন্তান ছিল কিন্তু বদিউজ্জামান, এবং সে কি নিরীহ ব্যবসায়ী ছিল। তাদের গ্রামে তো কেউ সেরকম ছিল না, মুক্তিযুদ্ধ ছিল না, মিলিটারি ছিল না, তারা সবাই সাধারণ জীবনযাপন করত। স্ত্রী, কন্যা, বৃদ্ধ পিতাকে নিয়ে তার সহজ সরল জীবনযাপন। গ্রামে মিলিটারির আগমন ঘটলে সে দোকানে না গিয়ে বাড়ি ফিরতে গিয়ে পাকিস্তান বাহিনীর ভয়ে নিজে কি করে, নিজের জীবনকে একটা অনিশ্চয়তার মধ্যে নিয়ে যায়। ওই জংলার মধ্যে যে হাঁটু পানিতে যে সে সেখানে লুকিয়ে পড়ে এবং সারা রাত যায় সেই জংলার পানিতেই। তার সারা রাত কেন, সেই সকাল থেকে, সেই সকালবেলায় সে হাটে তার দোকান খুলতে গিয়েছিল, সেই পথে অর্ধেকটা যে আবার কি মনে করে সে ফিরে আসে যে না, এই অবস্থায় অত দূরে হাটে দোকান খুলতে যাওয়া তার ঠিক হবে না। কাজেই সে বাড়িতে ফিরে যখন আসছিল, তখন ফিরে আসার সময় দেখে যে ওই তার বাড়ি ফেরার পথ মিলিটারিরা চারদিক দিয়ে ঘিরে ফেলেছে। তখন সে ওই জানলার মধ্যে ঢুকে হাঁটু পানির মধ্যে চুপ খেয়ে ডুব খেয়ে বসে থাকে সারা দিন এবং সারা রাত। এই যে সারা দিন সারা রাত বসে থাকে, দোকানে না গিয়ে বাড়ি ফিরতে গিয়ে পাকিস্তানি বাহিনীর কারণে নিজের জীবনকে অনিশ্চয়তার মধ্যে সে কি করে, ছেড়ে দেয়, যা তার প্রবল দায়িত্ববোধের পরিচয় দিয়েছে। পরবর্তীতে হয়তো এই বদিউজ্জামানও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করার জন্য। এই পাকিস্তানি মিলিটারি এজাজের মতো, বখতিয়ারের মতো লোকদের হাত থেকে দেশকে এবং দেশ মাতৃকাকে বাঁচানোর জন্য। রয়েছে আরও একটি উল্লেখযোগ্য চরিত্র, সেটা হচ্ছে সফদরউল্লাহ। সফদরউল্লাহ গ্রামের একজন সাধারণ মানুষ, তার মোটামুটি ভালো বয়স, সে সহজ সরল জীবনযাপনে বিশ্বাসী, তার সেরকম টাকা পয়সা অর্থ প্রতিপত্তি কিছুই নাই। সে সব সময় জয়নাল মিয়ার বুদ্ধি পরামর্শ নিয়ে জীবনকে এগিয়ে নেয়। জয়নাল মিয়া যুদ্ধ চলাকালীন সময়ে সে রাতের বেলা কি করেছিল, জয়নাল মিয়ার বাড়িতে গিয়েছিল পরামর্শের জন্য। জয়নাল মিয়ার কথায় সে আশ্বস্ত হয় যে মুসলমান হওয়ার কারণে পাকিস্তানি বাহিনীরা তাদের কি একটু সমীহই করে, তাদের নির্যাতনের বাইরে রাখে। কিন্তু তার সকল কিছু ভুল প্রমাণিত হয়। তিনি যখন বাড়ি ফিরে আসেন, জয়নাল মিয়ার সাথে কথা বলার পর তার স্ত্রী এবং শালিকার উপর যে নির্যাতন হয়েছিল মানসিকভাবে, তাতে সে বিপর্যস্ত হয়ে পড়ে এবং এই সহজ সরল গ্রামের সাধারণ লোক যে সফদরউল্লাহ, সেও কি করে, প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। একটি দা হাতে নিয়ে সে কিন্তু কোনো কিছুর পরোয়া না করে, মিলিটারির গুলি, মিলিটারির আগুন, কোনো কিছুই পরোয়া না করে সে কিন্তু বাড়ি থেকে ছুটে বের হয়ে যায় দা হাতে নিয়ে, যে সে প্রতিশোধ নিবে। এই সফদরউল্লাহ ও শেষ পর্যন্ত হয়তো দেশমাতৃকাকে রক্ষার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, অথবা এজাজ, মেজর এজাজ বা মেজর বখতিয়ারের, অথবা যে যারা ওই মিলিটারিদের দলে ছিল সবাইকেই, বা অথবা কাউকে কাউকে কি কুপিয়ে হত্যাও করেছিল, প্রতিশোধ নিয়েছিল। সেটা তো আর আমাদের উপন্যাসে নাই, আমরা সেটা মনে মনে কল্পনা করি। এই হচ্ছে সফদরউল্লাহর চরিত্র। তোমরা এই চরিত্রগুলো একটু খেয়াল করে ভালো করে পড়লে দেখবে অনেক প্রশ্নের উত্তর সহজ হয়ে গেছে। উপন্যাসটা তো বড়, আর এখানে তোমাদের দুই রকমভাবে প্রশ্নের উত্তর করতে হবে। একটা 3-এর উত্তর ছোট, আর সেই সাথে একটা 7-এর উত্তর ব্যাখ্যামূলক। কাজেই চরিত্রগুলো জানলেও তোমার উত্তর করতে অনেকটাই সহজ হবে। শিক্ষার্থীরা, উপন্যাস তো উপন্যাসই, তোমরা জানো বেশ বড়, অবয়বের আকার অনেক বড়। আমরা আজকে কিছু কিছু পড়লাম, লেখক ঔপন্যাসিকের পরিচয়, তারপর মূল ভাব, আর কিছু
গুরুত্বপূর্ণ চরিত্র বিশ্লেষণ করলাম। এরপরও অনেক রয়ে গেছে, আমাদের নামকরণের সার্থকতা রয়েছে, 3-এর যে ছোট প্রশ্নগুলো সেগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসবো, আলোচনা করব উত্তরগুলো। তারপর 7-এর যে ব্যাখ্যামূলক প্রশ্ন সেগুলো আমি তোমাদের জন্য আলোচনা করব। আগামী ক্লাসগুলো তোমরা চোখ রেখো, সহজে পড়াশিখির সাথে থেকো, সহজে পড়াশিখিকে সাবস্ক্রাইব করো। আমি সামনের ক্লাসে তোমাদের জন্য বাকি পড়াগুলো নিয়ে আসব। সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।